গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় মারা গেছে অন্তত ৩ জন ফিলিস্তিনি, এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে সেনাবাহিনীর হামলার পাশাপাশি পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের উপর হামলা করছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার আল শিফা হাসপাতালে আনা হয়েছে পরিচয়বিহীন ৩৫টি মরদেহ। ইসরায়েলের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,১৮২ জনে। আহত হয়েছে ১,৭০,৬৯৪ জন। শুধু গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরই গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ২৪৫ জন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধের স্থায়ী অবসানের যে পরিকল্পনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তা ভেস্তে যেতে বসেছে। কেবল যুদ্ধবিরতিতেই আটকে যেতে পারে গাজার যুদ্ধ অবসান পরিকল্পনা, এমন মত ইউরোপীয় কর্মকর্তাদের। মূলত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন আফসানা শাওন। গাজা প্রস্তাবনার পরবর্তী ধাপ কার্যত স্থবির হয়ে আছে। বর্তমান পরিস্থিতিতে গাজা পুনর্গঠন কার্যক্রম কেবল ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে হচ্ছে। এতে গাজার দীর্ঘমেয়াদে বিভাজিত হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, এমন আশঙ্কা জানিয়েছেন ইউরোপীয় কর্মকর্তারা। আমাদের হাতে খুব বেশি সময় নেই। যুদ্ধবিরতি ভালো, কিন্তু এটাই যথেষ্ট নয়। আরও ত্রাণ পৌঁছাতে হবে। গাজায় নিরাপত্তা ও প্রশাসন দুটোই জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী ১০ই অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজার প্রায় ৫৩% এলাকা। এর মধ্যে দক্ষিণের রাফা, গাজা সিটির কিছু এলাকা এবং কৃষি জমির বড় অংশও আছে। গাজার বাকি অংশ নিয়ন্ত্রণ করছে হামাস, যেখানে প্রায় ২০ লাখ মানুষ ধ্বংসস্তূপ ও তাঁবুর মধ্যে বাস করছে। পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েলের সেনাবাহিনী কথিত ইয়েলো লাইন থেকে আরও পিছু হটবে। এছাড়া গাজা পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসের নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন শুরুর কথা বলা হয়েছে। তবে পরিকল্পনায় কোনো নির্দিষ্ট সময়সীমা বা বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করে বলা হয়নি। এদিকে শর্তে থাকলেও অস্ত্র ত্যাগে অস্বীকৃতি জানিয়েছে হামাস, আর পুরো প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অন্তর্ভুক্তি নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে। পাশাপাশি প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী নিয়েও আছে অনিশ্চয়তা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ এখনও বাকি থাকলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে পুনর্গঠন কার্যক্রম কেবল ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে সীমাবদ্ধ থাকবে কিনা মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। আফসানা শাওন, ৭১। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আপাতত কোনো সরাসরি আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। আল শারা জানান, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে, আর দেশটি সিরিয়ার গোলান উপত্যকা ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে। এই অবস্থায় সিরিয়া সরাসরি আলোচনায় যাবে না। তবে যথাযথ সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়াকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন আল শারা। জাতিসংঘের বর্তমান ভূমিকা এবং এর কার্যকারিতা নিয়ে হতাশ অনেকেই। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নিতে পারেনি বিশ্ব সংস্থাটি। এছাড়া পশ্চিমা বিশ্বের এজেন্ডাকে বেশি অগ্রাধিকার দেয় এই জাতিসংঘ। সুতরাং এই সংস্থার গুরুত্ব কতটুকু এবং এটা না থাকলেই বা কী হবে, এসব নিয়ে আল জাজিরার বিশ্লেষণ সৃষ্টি ঘটকের রিপোর্টে। এখন থেকে ৮০ বছর আগে অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। বৈশ্বিক স্বাস্থ্য, আন্তর্জাতিক আইন, কূটনীতি, মানবিক সহায়তা, শান্তি রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে জাতিসংঘ। অনেকে এর ভূমিকাকে এখনো গুরুত্বপূর্ণ মনে করলেও জাতিসংঘ গ্লোবাল সাউথের প্রয়োজনের তুলনায় পশ্চিমা বিশ্বের এজেন্ডাকে অগ্রাধিকার দেয়। এজন্য ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, যদি জাতিসংঘ পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তবে কিছু শরণার্থী নিঃসন্দেহে গ্লোবাল নর্থের দিকে চলে যাবে। এটি এমন একটি প্রক্রিয়া হবে যা সম্ভবত ১ বছরের মধ্যে ইউরোপে প্রভাব ফেলবে। তারা বলছেন, জাতিসংঘ না থাকলে রাষ্ট্রগুলো শরণার্থীদের সঙ্গে যেমন আচরণই করুক না কেন তার জন্য আর জবাবদিহি করতে হবে না। এই পরিস্থিতির দ্রুতই অবনতি হবে। সবচেয়ে বড় কথা, অবশ্যই জাতিসংঘ এবং এর অঙ্গ ও সহযোগী সংস্থা ও সরবরাহকারীদের মধ্যে হাজার হাজার মানুষ চাকরি করেন, যারা এক রাতেই কর্মহীন হয়ে পড়বেন।
Security Council chamber where world leaders make the tough choices. আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ না থাকলে আন্তর্জাতিক আইন বিলুপ্ত হবে না। এনজিও এবং অরাষ্ট্রীয় পক্ষগুলো এখনো জাতীয় আদালত ব্যবহার করে নেতাদের জবাবদিহি করতে পারে। আন্তর্জাতিক আদালতগুলো সম্ভবত টিকে থাকবে এবং গণহত্যার বিরুদ্ধে আইনও থাকবে, কিন্তু আইন প্রয়োগে দায়িত্ব ক্রমবর্ধমানভাবে রাষ্ট্র, কর্পোরেশন ও সুশীল সমাজের উপর বর্তাবে। 이은신, 아리랑 뉴스. বিশেষজ্ঞরা বলছেন এই বিশ্ব সংস্থার অনুপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হবে নিম্ন আয়ের দেশগুলোয়। অনেকেরই ওষুধ বা টিকার অনুমোদনের অবকাঠামো নেই এবং তারা এজন্য DWHOর উপর নির্ভর করে থাকে। এই সংস্থা ছাড়া মানুষ অপরিহার্য চিকিৎসা ছাড়াই থাকবে অথবা অনিরাপদ যাচাইবিহীন চিকিৎসা পাবে, যার ফলে অনেক মানুষ মারা যেতে পারে। এছাড়া ভয়াবহ মহামারীর প্রস্তুতিও নেওয়া কঠিন হয়ে যাবে। সৃষ্টি ঘটক, ৭১। রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। হামলার ঘটনার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তালেবান। এর আগে এই ঘটনায় ভারত সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর চত্বরের এই ঘটনাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে আদালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছে পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের আগে সন্দেহভাজন অভিযুক্ত আত্মঘাতী হামলাকারীর নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। এছাড়া অভিযুক্তের সাথে জড়িত সন্দেহে তার সহকর্মী ২ চিকিৎসককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় অভিযুক্ত ডক্টর ওমর মোহাম্মদ হামলার দিন বিকেল ৩টা ১৯ থেকে ৬টা ৩০ পর্যন্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে লালকেল্লার কাছে পার্কিংয়ে ছিলেন। তবে পুরো সময়ে অভিযুক্ত গাড়ির বাইরে বের হননি। বিস্ফোরক ধরা পড়ে যাওয়ার আতঙ্কে তিনি এমনটি করেছেন বলে ধারণা তদন্তকারীদের। এর ২২ মিনিট পর নেতাজি সুভাষ মার্গে চলন্ত অবস্থায় গাড়িটি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। এ ঘটনায় দেশটির জাতীয় তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন হিসেবে ২ চিকিৎসক মুজাম্মিল শাকিল ও শাহিন শাহিদকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের পর এবার ভারত সফরের ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। নিজ দেশের নাগরিকদের ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের কথা উল্লেখ করে ভারত পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস FCDA। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল পেহেলগাম, গুলমার্গ, সোনামার্গ, শ্রীনগর শহর এবং জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক সহ সব ধরনের ভ্রমণের বিষয়ে পরামর্শ দিয়েছে। এর আগে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পর নিরাপত্তা সতর্কতা জারি করে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে অন্তত ৬ মাওবাদী নিহত হয়েছেন। সশস্ত্র আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর এই সংঘর্ষ হলো। মঙ্গলবার ভারতের পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFP এই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে মাওবাদী বিদ্রোহ দমনের জন্য নয়াদিল্লি সর্বাত্মক অভিযান শুরু করেছে। একই সাথে আগামী মার্চের মধ্যে এই বিদ্রোহ পুরোপুরি দমনের অঙ্গীকার করেছে। এরই মধ্যে মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষ হলো। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ফিলিপাইনে তাণ্ডব ঘটিয়ে তাইওয়ানে ধেয়ে যাচ্ছে টাইফুন ফুংওয়ং। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে তাইওয়ান স্থল সতর্কতা জারি করেছে। দ্বীপের পূর্বাঞ্চলের পার্বত্য এলাকাগুলো থেকে ৩,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।
টাইফুন ফুং ওং দুর্বল হয়ে এলেও বিপুল বৃষ্টিপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি বুধবার দক্ষিণ পশ্চিম উপকূলের প্রধান বন্দরনগর কাওশিউং এর আশেপাশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। জনগণকে পাহাড় উপকূল বা অন্য কোনো বিপজ্জনক এলাকায় যাওয়া থেকে সতর্ক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। এর আগে ফুং ওং প্রবল শক্তি নিয়ে আঘাত হানে ফিলিপাইনে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।